কালকোটের পক্ষ থেকে আমরা আমাদের আজকের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি কবি গিরিশ গৈরিকের কাছে। কবি গিরিশ গৈরিক আমাদের বর্তমান সময়ে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে একজন অন্যতম প্রতিভাবান এবং অন্যতম একজন প্রমিনেন্ট কবি। এটা আজ এই মেলায় 2018 মেলায় তার তৃতীয় কাব্যগ্রন্থ আসছে। এর আগে তার দুইটা কাব্যগ্রন্থ এসেছিল। 2016-তে এসেছিল ক্ষুধার্ত ধানের নামতা, আর 2017-তে মা আদি পর্ব, যেটা খুব ওই সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল মা আদি পর্বের কাব্যগ্রন্থটা। তো এই মেলায় বেহুলা বাংলা থেকে আসছে কবি গিরিশ গৈরিকের তৃতীয় কাব্যগ্রন্থ ডোম, যেটা নিয়ে ইতিমধ্যেই বেশ ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আমাদের আমাদের সাহিত্য অঙ্গনে। তো সেই ব্যাপারে আমরা গিরিশ ভাইয়ের কাছে গিরিশ ভাইয়ের সাথে কথা বলবো। গিরিশ ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো গিরিশ ভাই, আমরা আপনার তৃতীয় কাব্যগ্রন্থ ডোম, তো ডোম নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতেছি যে অনলাইন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এবং আমাদের চেনা জানা সাহিত্য মহলে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। তো এবং ডোমের যেই কাজটা, সেই ডোমের কাজটা আমরা দেখতে পাইতেছি যে এটা বেশ একটা অন্যরকম, আপনার আগের দুইটা বইয়ের থেকে বেশ একটা ভালো রকম একটা অন্যরকম একটা জার্নি। তো এই জার্নিটার ব্যাপারে কিছু বলেন, ডোমের ব্যাপারে কিছু বলেন। ডোম সম্পর্কে আমি প্রথমে বলবো, ডোম নিয়ে বাংলা ভাষা এবং সাহিত্যে আমি কাজ করেছি তা নয়। এটা প্রথম ডোম নিয়ে কাজ করেন বাল্মীকি তার রামায়ণের ভিতরে। আপনারা জানেন যে রোহিতাশ্ব, শৈবা এবং রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে একটি উপাখ্যান আছে রামায়ণের ভিতরে। সেই রামায়ণের একটি অংশ হলো রাজা হরিশ্চন্দ্রের যে ডোম, এবং পরবর্তীতে আমাদের চর্যাপদে ডম্বিপা নামে একজন পদকর্তা আছেন। তার পদের মাঝেও আমরা এই মৃতদেহ সম্পর্কিত জীবন জগতের সাথে মৃতদেহের যে সম্পর্ক, সে সকল বিষয় তিনি খুব সুন্দর করে তার পদের মাঝে নিয়ে এসেছেন। একই সঙ্গে পরবর্তীতে আমাদের আরও বৃহৎ রূপে যিনি কাজ করেছেন তার নাম হলো জীবনানন্দ দাশ। তার একটি কবিতা এতই বেশি বিখ্যাত যে যারা কবিতার চর্চা করেন বা কবিতা ভালোবাসেন তারা সকলেই জানেন যে 8 বছর আগের একদিন। এই কবিতার মাঝে তিনি নিজে একবার ডোম হয়েছেন এবং নিজের কবিতার মাঝে নিজেকে ব্যবচ্ছেদ করেছেন তার বোধকে, এবং সেই লাশ কাটা ঘরের গল্প তিনি আমাদের এই সামাজিক বন্ধনের মাঝে এবং ভালোবাসার মাঝেই দেখিয়েছেন। এবং আপনারা যদি খোঁজ খবর নেন, এই জীবনানন্দ দাশের পরে আমাদের বৃহৎভাবে আর কেউ এই বিষয়টা নিয়ে কাজ করেননি। এটা কেন করেননি সেই উত্তর আমার কাছে নেই। আমি জীবনানন্দ দাশের কবিতা, চর্যাপদের কবিতা, রামায়ণের কবিতা এগুলো পাঠ করার পরে আমার অনুভূত হয়েছে যে এটা নিয়ে আরও বৃহৎ রূপে কাজ করার দরকার আছে। আমি সেই কারণেই এই কাজটি প্রথমে শুরু করি। আর আপনারা জানেন যে আমি কাজ করতে গেলে যেটা করি সেটা হলো যে আমি ফিল্ড ওয়ার্ক করি। অনেকে হয়তো বা এটাকে ভিন্নভাবে নিতে পারে, কিন্তু তার জন্য আমার কোনো কষ্ট বা ব্যথা নেই। এই কারণে নেই যে আমি শিল্পের জন্য যেটা করি সেটা হলো মানুষের জীবন ঘনিষ্ঠ শিল্পচর্চা করতে চাই। আমি মানুষের জীবন ঘনিষ্ঠ বোধের চর্চা করতে চাই। এই কারণে আমি প্রায়ই বলে থাকি একটি বিষয়, সেটা হলো মাটির অনেক গভীরের জল যেমন সুপেয় এবং পানযোগ্য, ঠিক তেমনি জীবনের ভিতরের গভীর বোধ, ঠিক তেমনি জীবনের অনেক গভীরতম বোধ হলো শিল্প। সেটাকে আপনি কোন প্যাটার্নে নিলেন, সেটা লিখিত হলো কিংবা অলিখিত হলো, সেটা ফ্যাক্টর না, সেটা শিল্পরূপেই মানুষের কাছে পরিগণিত হবে। এই বিষয়টাকে আমি চর্চা করি। আর একটি প্রসঙ্গ আমি বলতে চাই যে ডোম কবিতার যে প্রসঙ্গ সেটা আমি সিরিজ আকারে সাজিয়েছি। হ্যাঁ, 3টা পর্ব আছে মনে হয় এখানে। হ্যাঁ, 3টা পর্ব। আমি পর্বগুলোর নাম বলছি। একটা হলো কবি পর্ব, একটা হলো গন্ধ পর্ব, আরেকটি হলো সূর্য পর্ব। এই যে পর্বায়নটা, কবি পর্ব, গন্ধ পর্ব, সূর্য পর্ব,
তো এই পর্বায়নটার ব্যাপারে বলেন, মানে এটা আসলে কিভাবে হলো এই এটা পর্বায়ন? বিষয়টা হলো যে মানুষের জীবনের 3টি ধাপ আছে, যেমন বলা হয় ছেলেবেলা, যৌবনবেলা এবং যৌবনবেলা, বৃদ্ধবেলা। এই জীবনের ধাপের জায়গা থেকে আমি 3টি পর্ব 3টি করেছি। পর্ব। এক, প্রথমত এখানে করেছি আমি প্রথম পর্ব হলো কবি পর্ব, দ্বিতীয় পর্ব হলো গন্ধ পর্ব, তৃতীয় পর্ব হলো সূর্য পর্ব। প্রতিটি পর্বে এই পর্ব সম্পর্কিত এবং মৃতদেহ সম্পর্কিত যে ডোম, যারা এই লাশ ব্যবচ্ছেদ করে তাদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি লেখার। কবি পর্ব হলো এখানে প্রতিটি যে মৃতদেহ, এই মৃতদেহ আমরা মনে করি একটি শক্তির আধার ছিল যখন জীবিত ছিল। এই মহাপৃথিবী থেকে সে শক্তি সঞ্চয় করেছে। সেই শক্তি মৃত্যুর পরে যে সকল জায়গা থেকে সে নিয়েছিল, সে সকল শক্তি সেখানেই চলে যাচ্ছে। সেটা হয়তোবা কেউ ঈশ্বর বলছেন, আমি তো হয়তোবা বলছি মহাশক্তি বলছি, কেউ সেটাকে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করছেন, কেউ পরকাল, সে পরকাল বলছে। তো এই যে শক্তি, এই শক্তিকে বলছি আমি কবি। সেই এখানে বলা হয়েছে সেই কবির কথা, সেই শক্তির কথা। এবং গন্ধ পর্ব, যেটা আমরা জানি, গন্ধ হলো জীবনের আধার। অর্থাৎ মানুষ জীবিত থাকতে এক প্রকার গন্ধ, মৃত্যুর পরে আর একটা গন্ধ। অর্থাৎ মৃত্যুর যে ব্যবধান, সেই ব্যবধানটা আমি করেছি, জন্ম এবং মৃত্যুর ব্যবধান করেছি আমি গন্ধের দ্বারা। এটা একটি গভীরভাবে একটি কবিতা লিখেছেন রণজিৎ দাস। তিনি তার একটি কবিতা আছে রজনীগন্ধা, সেই রজনীগন্ধায় তিনি এই মৃতদেহের গন্ধ সম্পর্কে একটি কবিতা লিখেছেন। আমি একই সঙ্গে রণজিৎ দাসকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা রজনীগন্ধা কবিতাটা পাঠ করলে বুঝতে পারবেন তিনি গন্ধটাকে বিশ্লেষণ করেছেন। আরেকটা বিষয়, সেটা হলো সূর্য পর্ব। সূর্যটা হলো কি, আমাদের এই পৃথিবী নামক গ্রহের আলোর উৎস। অর্থাৎ সূর্য আছে তাই আমরা আলোকিত, সূর্য না থাকলে আমরা অন্ধকার। অর্থাৎ অন্ধকারটা আমি বলছি চিরন্তন। আপনার মা পর্বের কবিতাগুলো সূর্যের একটা বেশ হ্যাঁ, সেখানেও সূর্যের ব্যাপার আছে। অর্থাৎ জীবনটা হলো আলো এবং অন্ধকারের মধ্যে পরিচালিত হয়। এখানে আলোটা বলতে পারেন আনন্দ, অন্ধকারটা বলতে পারেন আপনি বেদনা। ঠিক তেমনি জীবনের এবং আলো এবং অন্ধকারের যে প্রসঙ্গ, সেখানে এই সূর্য পর্বের ভিতরে আছে। সূর্য পর্বে একটি ভূমিকা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 3টি পর্বে আবার প্রতিটি পর্বে একটি ভূমিকা কবিতা আছে 20 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে। যে সেই সূর্য পর্বে আছে, যেমন ভোরের সূর্য শিশিরের বুকে, এরকম ব্যাপারটা, ভোরের সূর্য শিশিরের বুকে, মানে উত্তাপ জমিয়ে একসময় নিঃশেষ হয়ে যায়। মানব জীবনের জন্ম মৃত্যুকে তাই, এরকম একটা বিষয় আছে, আমি পুরো মনে করতে পারছি না। তো এই ডোম সিরিজের ডোমের কবিতাগুলো লেখার ইন্সপায়ারেশনের ব্যাপারে আপনি বললেন জীবনানন্দ দাশের কথা প্রথমে। তো ওইখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশ, আপনি বললেন যে মানে পরবর্তীতে এটা নিয়ে কেউ কেন কাজ করে নাই, সেইটার ব্যাপারটা। তো ওইখানে কিন্তু জীবনানন্দ দাশ কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল ওই কবিতাটা লেখার কারণে। সেখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন যে আপনার কবিতা মৃত্যুমুখী কবিতা, আপনি মৃত্যু নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং এই ধরনের, হয়তো এই কারণেই বাঙালি কবিরা খুব বেশি জীবনবাদী হওয়ার জন্য হয়তো মৃত্যু নিয়ে লেখে নাই। তো এই জায়গাটায় যদি আপনার কেউ সমালোচনা করে, কেউ যদি জিজ্ঞেস করে যে কেন কবি গিরিশ গৈরিক মৃত্যুমুখী করতে চাইতেছেন আমাদেরকে, সেই জায়গাটা থেকে কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। আপনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রসঙ্গ তুললেন। আমি এই প্রসঙ্গে একবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বেঙ্গল ফাউন্ডেশন এসেছিলেন, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ তিনি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে একটি আলোচনা লিখেছিলেন। সেখানে প্রথম বাক্যে তিনি বলেছিলেন জীবনানন্দ দাশ আত্মশ্লেষার কবি, আত্মঘাতী, আত্মশ্লেষার কবি। তো আমি তাকে একবার দেখা হয়েছিল,
আমি তাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করেছিলাম, কবি, আপনি কেন জীবনানন্দ দাশকে এই কথাটি বললেন? তিনি আমাকে বলেছিলেন, আমাকে ক্ষমা করে দাও, আমি তো এই নিয়ে অসংখ্যবার ক্ষমা চেয়েছি, তখন আমার তরুণ বেলা, আমি বুঝতে পারিনি। তো আমাকে যদি এই মৃত্যুর কথা প্রসঙ্গে কেউ বলে, আমি বলবো, মানুষের জন্ম মৃত্যু কোনো বয়স বিচারে হয় না। গর্ভের থাকতে এবং শত বছর পরেও যেমন মানুষের মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুটা মানুষের যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। অর্থাৎ বলতে চাচ্ছি যে মৃত্যু ভাবনা জন্মের পর থেকে মানুষের শুরু হয়। মানে এমন একটি কবিতার ভিতরে আছে, মানুষ কেবলই জন্ম নিয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়। এই অর্থাৎ এখানে শুধু মৃত্যুর কথা বলা হয়েছে তা নয়। অর্থাৎ একটি বিষয় আপনারা মনে রাখবেন যে আমাদের বিশেষ করে বাংলা কবিতা, যে বাংলা কবিতাগুলো আমরা চর্চা করেছি হলো আনন্দের জন্য বা বেদনার মাঝে আনন্দ খোঁজার জন্য, কিন্তু এই যে ড্রোম সম্প্রদায়, অর্থাৎ যেটাকে মহাত্মা গান্ধী বলেছেন হরিজন সম্প্রদায়, এরা কিন্তু নিষ্পৃশ্য। কেন? তার বিষয়টা হলো যে আমাদের কাব্য সাহিত্যে কিন্তু এরা কখনো ফুটে ওঠেনি। হ্যাঁ, যদিও আমাদের গদ্য সাহিত্যে প্রচুর তাদের বিষয়গুলো এসেছে। আপনারা জানেন যে এটা নিয়ে অনেক ধরনের উপন্যাস লেখা হয়েছে, কিন্তু কবিতায় কিন্তু এইভাবে গভীরভাবে ফুটে ওঠেনি। আমাকে আমার এক বন্ধু প্রশ্ন করেছিল যে তুই কবিতা লিখতেছিস, তার জন্য কেন ফিল্ড আউট করতে হবে? আমি বললাম যে আমি যদি ডোমদের সাথে না মিশি, তাদের জীবন সম্পর্কে না জানি, তাহলে আমি কি করে কবিতা লিখবো ডোমদের সম্পর্কে? আমি কি বইয়ের পাতা পড়ে কবিতা লিখব? আমি ফিল্ড ওয়ার্ক সম্পর্কে একটা বলি, আমার অভিজ্ঞতা বলি। ঢাকা মেডিকেলের যে প্রধান ডোম, তার নাম সেকেন্দার। এই সেকেন্দার তার মেয়েদের বিবাহ দিতে পারে না বিধায় সে হিন্দু সম্প্রদায় থেকে মুসলিম হয়েছে, এবং তাকে এটা সাধারণত সেই কথা কাউকে বলে না। আমি তার সাথে গভীরভাবে মিশতে মিশতে সে আমাকে এগুলো স্বীকার করেছে, এবং এক প্রসঙ্গে আমি তাকে প্রশ্ন করেছি, এই জীবন জগৎ এবং সমাজ নিয়ে আপনার ভাবনা কি? সে আমাকে বলল, দেখো কিরিশ, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে ম্যাথরকে একটা গালি দেই, যারা মানুষের মল পরিষ্কার করে, কিন্তু আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে নিজ হাতে নিজের মল টয়লেটে বসে পরিষ্কার করি। তাহলে আমি কি ম্যাথর না? পৃথিবীর প্রতিটি মানুষ কি ম্যাথর না? এমন জীবন অভিজ্ঞতা আমি বড় বড় দার্শনিকের বই পড়েও পাইনি। এটা হলো একটি ফিল্ড ওয়ার্ক করার অভিজ্ঞতা, আমি বলতে পারি। তো এই যে জায়গাটা, তাহলে আমরা কবিতার বইটার ভিতরে দুইটা আমরা ব্যাপার দেখতেছি। আমরা একটা ব্যাপার দেখতেছি যে মৃত্যু নিয়ে এক ধরনের দার্শনিক অবস্থান, সেইটার জায়গাটা আমরা দেখতেছি, সেইটাকে আমরা একটা স্পিরিচুয়ালিটির জায়গা থেকে দেখতেছি। আবার একই সাথে কবিতার বইয়ের ভিতরে আমরা দেখতেছি ডোম সম্প্রদায়ের যারা মহাজন, যারা হরিজন সম্প্রদায়, যারা আমরা যাদেরকে অস্পৃশ্য করে রাখছি সমাজে, তাদের নিয়ে এক ধরনের কাজও আমরা এখানে দেখতেছি। অর্থাৎ কবিতাটার ভিতরে তাহলে কোনটা প্রবল? এই যে মৃত্যুর যে স্পিরিচুয়াল ব্যাপারগুলো, মানুষের প্রশ্নগুলো, এগুলো প্রবল, নাকি এই হরিজন সম্প্রদায়কে একটা কবিতায় উপস্থাপন করার যে ব্যাপারটা সেইটা প্রবল? আসলে প্রবলটা হলো ডোম। কেন ডোম? এই কারণেই যে মৃতদেহ সম্পর্কিত, অর্থাৎ মৃতদেহ সম্পর্কিত যে সকল বিষয় এখানে আসে, যেন মৃত্যুর সাথে আসে হলো জন্ম, সেই মৃতদেহের সঙ্গে আসে ডোম, সেই মৃতদেহের সাথে আসে তার আপনজন, কাছের মানুষ, সে সকল প্রসঙ্গ আমি নিয়ে এসেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে এখানে আমি পরিষ্কার করে বলছি, ডোমদের আমরা অস্পৃশ্য করেছি বিভিন্নভাবে, এবং তারা এই ব্যথা ভুলে থাকার জন্য অ্যালকোহল পান করে থাকে। সব ডোম সম্প্রদায়ের মানুষ যে অ্যালকোহল পান করে তা নয়। একটা বিষয় আপনাদের বলি যে ডোম আমাদের এখানে যেমন অস্পৃশ্য, তেমনি বাইরে পৃথিবী অনেক জায়গা কিন্তু অস্পৃশ্য নয়। কারণ যারা ডোম, অর্থাৎ এই মৃতদেহ যারা কাটাছেটা করে থাকেন, তারা অধিকাংশই ডাক্তার।
যেমন একজন আমেরিকান ডাক্তারের কথা আমি বলতে পারি, তার নাম হলো কেনেথ ডগলাস। এই কেনেথ ডগলাস ছিল সবকামী, অর্থাৎ দুঃখিত, মানে মৃতদেহের সাথে যৌন সঙ্গম করত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সে একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং আদালত, আমেরিকায় তখন মৃতদেহের সাথে সঙ্গম করা হলে কোনো আইনি বিধান ছিল না, তো সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আরেকজন আমরা পাই ব্রিটিশে, তার নাম হলো ক্যারন গ্রিল। সে একজন মেয়ে, সে একজন সবকামী। সবকামী অর্থাৎ মৃতদেহের সাথে সমকামী অর্থাৎ মৃতদেহের সাথে যৌন মিলন। এই ক্যারন গ্রিল যখন সে অপেক্ষায় থাকতো মর্গে কখন একজন সুন্দর পুরুষের মৃতদেহ আসবে এবং তার সাথে সে ঘুমাবে, এবং এমনকি সে 23টির মতো যুবকের মৃতদেহ চুরি করেছিল মর্গে থেকে। একই প্রসঙ্গে আরেকজন বলি, আমাদের এখানে ছিল নরখাদক ছিল খলিলুল্লাহ, আপনার নাম শুনে থাকবেন। আমি আজিমপুর কবরস্থানে, এবং তার স্ত্রী এখনো ভিখারি আজিমপুর কবরস্থানে ভিক্ষা করে। আপনারা যেমন আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আমিও কিন্তু তার খলিলুল্লাহর স্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলাম। এবং খলিলুল্লাহ ছিল পথশিশু টোকাই, এবং মানুষের প্রতি তার খুব অবজ্ঞা ছিল। বিভিন্ন কারণে এটা মেন্টালি ডিসঅর্ডার বলা হয়, সেইখান থেকে ওই ব্যাপারটা আসছে। সে আমাদের ঢাকা মেডিকেল মর্গ থেকে সে ডোমদের সাথে সম্পর্ক স্থাপন করে সে মানুষ খেত। এবং আমরা জানি কিছুদিন আগে আমরা বিবিসির একটি স্পেশাল নিউজ করেছিল নরখাদক নিয়ে। এটা সাউথ আফ্রিকা একজন নরখাদককে পাওয়া গেছে, যার ঘরের ভিতরে মানুষের খুলি এবং বিভিন্ন এনিথিং পাওয়া গেছে। অর্থাৎ এটা একটা এক ধরনের মেন্টালি ডিসঅর্ডার। এটার একটি সোশ্যালও কারণ আছে। যেমন আমি বলি, যারা সমাজবিজ্ঞানী তারা আরও ভালো জানবেন যে মানুষ কিন্তু একসময় মানুষের মাংস খেত। অর্থাৎ এখনো এই সম্প্রদায়ের আবির্ভাব আপনার এখনো আছে মনে হয় কোথাও, এখন থাইল্যান্ডে আছে। এখন তারা খায় না, কিন্তু তাদের এই প্রথাটা আছে। থাইল্যান্ডের সেই প্রথা অনুসারে তারা এখন কি করে, মানুষের মৃত্যুর পরে তারা চিন্তা করে মানুষের মৃত্যুর পরে কিন্তু সে মারা যায় না, তার আত্মা তার দেহের ভিতরেই থাকে। তাই তার মৃতদেহটাকে তারা একটা ঘরের ভিতর বন্দি করে রাখে, সেটা 50 বছর পর্যন্ত হতে পারে। এবং এটা থাকে, মানে তোরা কি প্রিজার্ভ করে, এটা প্রাকৃতিক উপায়ে তারা প্রিজার্ভ করে। এবং সেখানে তারা প্রতিদিন খাবার দেয়, এবং সেই মৃত্যু দিন উপলক্ষে বছর পর বছর সেই মৃতদেহ তারা আবার বাইরে বেরিয়ে নিয়ে আসে। এটাকে তোরাজন সম্প্রদায় বলা হয়। এটা কি মৃত্যুকে প্রতিহত করার একটা ব্যাপার? এটা হলো মৃত্যুর সাথে মানিয়ে নেওয়া। আচ্ছা, আস্তে 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 দুঃখটাকে ভুলিয়ে যাওয়া, কারণ তিনি তো, আমরা বিশ্বাস করছি তিনি মারা যাননি। এটাকে মৃত্যুর সাথে মানিয়ে নেওয়া। এবং আমরা অনেকে হয়তো বা বলতে পারি যে মৃত্যুটাকে কিভাবে মানিয়ে নেব, এবং এই মৃতদেহ নিয়ে কিন্তু অনেক ধরনের হিংস্র রূপও আমরা বলি আছে, কিন্তু এটা বলা ঠিক না। যেমন ধরুন যে আপনার তিব্বতে স্কাই কালচার অর্থাৎ ব্রল কালচার একটি সংস্কৃতি আছে। সেখানে মৃত্যুর পরে সেই মৃতদেহগুলো চাকু দিয়ে ছাল মানে চামড়া অংশ ফেলে দিয়ে শকুনকে খাওয়ানো হয়, এবং সেটা তারা খুব তার আপনজন উপভোগ করে। আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পাবেন, শকুন দিয়ে খাওয়ানো হচ্ছে। এখন প্রসঙ্গ হলো, কেন এই মৃতদেহ শকুনকে খাওয়ানো হয়? এটা কেন ধর্মীয় রীতি হতে পারে? এটার একটি অর্থনৈতিক এবং ভূপ্রকৃতিক কারণ আছে। এই তিব্বতের যে সম্প্রদায়টা করে থাকে, সেই পাহাড়ের পাথরগুলো এতই শক্ত যেখানে কোনো ফসল হয় না। তারা হলো ভেড়া চাষ করে, এবং সেখানে ছোট ছোট হ্রদ আছে, অর্থাৎ পাহাড় থেকে যে ঢলগুলো বেয়ে আসে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাটি খুঁড়ে তো এই মৃতদেহ রাখা সম্ভব না, আবার একই সঙ্গে সেখানে কোনো গাছপালা নেই যে আগুনে পুড়িয়ে ফেলতে পারে, তো ওদের তো ওইটা করা ছাড়া আর উপায়। তাহলে অর্থাৎ আমি বলছি এটা ভূপ্রকৃতি কারণ। এই জন্য তারা অনেক শকুন আছে, শকুন দিয়ে মৃতদেহগুলো খেয়ে ফেলা। অর্থাৎ প্রত্যেকটা যে আমরা তাদেরকে আমরা বলতে পারি যে না, আমরা পৃথিবীর যে আধুনিক সংস্কৃতির তারা অংশ নয়, ব্যাপারটা কিন্তু তাহলে ভুল। তো এই যে কবিতার জন্য ফিল্ড ওয়ার্ক, আমরা শুনলাম যে আপনি কবিতার জন্য ফিল্ড ওয়ার্ক করেন, এবং আপনি এটা বলছেন, হয়তো অনেকে এটার ব্যাপারে কথাও বলছে যে কবিতার জন্য ফিল্ড ওয়ার্ক। তো তার মানে বোঝা যেতেছে আপনার একটা সাক্ষাৎকারে আমরা যেটা আমরা দেখছি যে কবিতার ব্যাপারে আপনার ধারণাটা খুব এইরকম যে এটা কোনো ঐশী ব্যাপার না।
কবিতাটা কোনো ঐশী ব্যাপার না। তো এই যে ফিল্ড ওয়ার্কের জায়গাটা কবিতার ব্যাপারে অনেকে বলে এটা যে কবিতা আসে বা কবিতা নাজিল হয়, এই ধরনের একটা ব্যাপার। তো আপনার সেই জায়গাটা থেকে আসলে আপনার চিন্তাটা কি? আসলে কবিতা যারা বলে নাজিল হয় বা আসে, আমি জানি না তারা কী কারণে বলে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের দক্ষতা নামে একটি প্রবন্ধ আছে সেটা পাঠ করে। আমি বলবো, এই যে আমরা যে রিক্সা চালককে দেখতে পাই, এই রিক্সা চালক একজন কবির মাঝে বেশি পার্থক্য নাই। অর্থাৎ সে রিক্সা চালাচ্ছে, এটা তার এক ধরনের দক্ষতা। কবিতা লেখাও এক ধরনের দক্ষতা, কবিতা লেখাও এক ধরনের গতি, রিক্সা চালানো এক ধরনের গতি, দুইটাই কিন্তু শ্রদ্ধার। কবিতা লিখছি আমি বলে আমি সমাজের খুব সম্মানীয় ব্যক্তি, ব্যাপারটা তার না। এটা একটা জীবনের একটা ক্ষুদ্রতম অংশ। জীবন যত সুন্দর, কবিতা তত সুন্দর না। আর দক্ষতা এই কারণে বলবো, যারা খুব সিনিয়র রাইটার, তারা এমন একটা সময় হয় তারা কলম নিয়ে বসলেই যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে লিখতে পারে। আপনি আমরা রবীন্দ্রনাথের উদাহরণ দিতে পারি, সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাহরণ দিতে পারি। তারা যেখানে গিয়েছেন, যে মুহূর্তে গেছেন, সেই মুহূর্তে লিখেছেন, মানে দুই হাতে লিখেছেন। অর্থাৎ এই দক্ষতা ছাড়া সম্ভব না। এবং তারা এই ধরনের কোনো পূর্ব চিন্তা আছে কিনা আমি জানি না, কিন্তু তারা এটা এক ধরনের দক্ষতা ছাড়া আর কিছুই না। অর্থাৎ আপনি যত বেশি এটা চর্চা করবেন, যত বেশি এটা অনুভব করবেন, তত আপনি এই দক্ষতার দিকে রূপান্তরিত হবেন। এটা কোনো নাজিল বিষয় নয়। যারা নাজিল বিষয় মনে করে, আমার ধারণা শিল্প সম্পর্কে তার পরিষ্কার কোনো বোধ নেই। তো সেই ক্ষেত্রে এই যে জীবনানন্দ দাশের যেটা কথা যে কেউ কেউ কবি, সকলেই কবি নয়, উনি কবিতার ব্যাপারে স্পেসিফিক্যালি ব্যাপারটা বলছেন। গল্পে দক্ষতার ব্যাপারগুলো আমরা পড়ছি, অন্যান্য বিষয়ে দক্ষতার ব্যাপারগুলো আমরা পড়ছি, অনেকে বইও লিখছে, সৈয়দ হক মার্জিনে মন্তব্য লিখে গেছেন, সেখানে কলাকৌশলগুলো উনি দেখাইছেন। কিন্তু কবিতার ব্যাপারে আমরা শুধু ছন্দের কলাকৌশলগুলো দেখছি। তারপরও প্রায় মানে সকল কবি এই ধরনের একটা স্টেটমেন্ট তাদের আছে যে কবিতাটা আসলে এনিথিং এলস। তো ওই জায়গাটা কি তাহলে জীবনানন্দের যে জায়গাটা, ওই পয়েন্টটা? জীবনানন্দ দাশের এই প্রসঙ্গে একটু আমি ঘুরিয়ে কথা বলবো। আপনি বলছেন সকলেই কবিতা লেখে, তাদের মধ্যে কেউ 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 কবি হয়। তো আমি এটাকে বলছি যে সকলেই কবিতা পাঠ করে, তাদের মধ্যে কেউ কেউ কবিতা পাঠক। আমাদের সমাজে যত কবি আছে, সেই সকল কবি কবিতার পাঠক কিনা, প্রকৃত পাঠক কিনা, সে বিষয়ে আমার সন্দেহ আছে। আর জীবনানন্দ দাশ হলেন এই ভূখণ্ডের বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী কবির একজন, যিনি জীবন দিয়ে কবিতার উপলব্ধি করেছেন। আমাদের খুব শিকড়মেখী হয়েছিলেন জীবনের তিনি শেষ দিকে, তার জন্য তিনি রূপসী বাংলা লিখেছিলেন। তো জীবনানন্দ দাশ যেটা বলেছেন, আমি এটাকে বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। কারণ ধরুন, আমি সব কিছু ছেড়ে ছুঁয়ে কবিতা লিখতে এসেছি, আর একজন জীবনের সব কিছু পেয়ে কবিতা লিখতে আসছে। আমার জীবনবোধ তার জীবনবোধ এক হবে না। কিন্তু সে যে কবিতা লিখতে পারবে না, বিষয়টা এমন নয়, সেও লিখতে পারবে। কিন্তু শিল্পের মহানুভবতা যে জায়গা, সেই জায়গায় যে গভীরভাবে চর্চা করবে, সেই এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা বলতেছিলাম যে ওই আপনার কবিতার কেন্দ্রীয়, আপনার কবিতার অন্বিষ্ট, যেটা আমরা আপনার এক সাক্ষাৎকার থেকে আমরা দেখছি যে মা, মাটি, মদ এবং নারী। তো এই মা, মাটি, মদ, নারী চারটা বিষয়কে এক করলে আমরা যা পাই, অর্থাৎ আপনার কবিতার অন্বিষ্টগুলো খুব জাগতিক বিষয়, খুব যেমন জাতীয়তাবোধ, মায়ের প্রতি, মা মা মানে মা মাটি তো আলাদা কিছু না, একই আসলে। তারপরে নারী, মদ। তো সেইখান থেকে একদম ইউ টার্ন করে আর কি এই ডোম বা মৃত্যু। এবং আরেকটা ব্যাপার হলো যে সেইখানে জিনিসগুলো ছিল খুব স্পেসিফিক, দেশের সাথে সম্পৃক্ত, আমাদের ভাষার সাথে সম্পৃক্ত। এবং এইখানে আমরা যেটা দেখছি একটা বাউন্ডারিলেস ব্যাপার। অর্থাৎ এই কবিতার বইটা মনে হয় খুব একটা ভূখণ্ডের জন্য না, খুব একটা বিস্তীর্ণ পুরো পৃথিবীর জন্যই। তো এই ইউটার্নটা আসলে কিভাবে হলো? এটা কি কোনো মনোজাগতিক কোনো একটা জার্নি? আপনি একটা বলেছেন যে আমি সাধারণত যে বিষয় চারটিকে ভালোবাসি, আমি বলে থাকি মা, মাটি, মদ, মাগি। এখানে মাগি শব্দটির ব্যাখ্যা করছি, মাগি হলো যৌবনের প্রতীক, আমি এখানে নিয়েছি। শব্দের ভিতরে তো আসলে কোনো অশ্লীলতা নাই। আর অশ্লীলতা নাই এই কারণে যে
এখনো আমাদের কিছু কিছু উপজাতি সম্প্রদায় মাকে মাগি বলে হ্যাঁ থাকে। হ্যাঁ, এবং গ্রামে অনেক মহিলাও তাদের স্নেহ করে, অনেক ছোটদেরকে স্নেহ করে ডাকে মাগি এই বলে শব্দটা। ডাকে। হ্যাঁ, আমাদের তো এলাকায় আমাদের এক সময় আমাদের মাদেরকে মাগি বলা হতো। যাক, এই শব্দটি যখন আহ, পতিতালয়ে যখন ফিরে গিয়েছে শব্দটি, তখন আমরা তখন সমাজ আমরা এখান এটাকে, থেকে ফিরে হ্যাঁ। এসেছে। এই যে চারটি যে স্তম্ভের কথা আমি বলি, এই স্তম্ভ থেকে বের হয়েছি তা না। আপনি যদি শিল্প চর্চা করতে চান, তাহলে মা মানে মমতা, ভালোবাসার কাছে আপনাকে ফিরে যেতে হবে। মাটি অর্থাৎ আপনার শিল্পের শেকড়ে ফিরে যেতে হবে। মদ এখানে নেশা, শিল্পের প্রতি পাঠকের যে আসক্তি, আপনাকে সেখানে থাকতে হবে। অর্থাৎ পাঠকের সাথে একজন লেখকের যে গভীর বন্ধন, সেই বন্ধনটা হলো মদ অর্থাৎ নেশা। নেশা না থাকলে ওই লেখকের প্রতি কখনো ওই পাঠক আকৃষ্ট হবে না। এর জন্য মদ সেখানে আমি ব্যবহার করেছি। আর মাগিটা হলো যৌবনের প্রতীক। অর্থাৎ আপনার লেখার ভিতরে যদি যৌবন না থাকে, তাহলে আপনার লেখাকে শক্তিশালী হবে না হবে না। এবং মানব সভ্যতাও আপনার এই বিষয়টি গ্রহণ করবে না। তো আমরা গিরিশ ভাই আপনার এই প্রচ্ছদের ব্যাপারে একটু আলোচনা করি। আমরা দেখছি যে এখানে প্রচ্ছদে আপনি একটা পেন্টিং ইউজ করছেন, এবং আমরা জানি যে প্রত্যেকটা পর্ব যে কবিতার ভিতরে আমরা দেখলাম যে সেখানে আপনি কিছু পেন্টিংস ব্যবহার করছেন, এবং আমরা শুনছি যে এইটার ব্যাপারে আপনি কিছু ফিল্ড ওয়ার্কও করছেন। তো ওই ব্যাপারে যদি একটু সংক্ষেপে আমাদেরকে কিছু বলতেন, প্রচ্ছদ বা ছবিগুলোর ব্যাপারে। প্রচ্ছদ এবং ছবিগুলো সম্পর্কে আমি প্রথম বইয়ে খুব সতর্ক ছিলাম না। আমার দ্বিতীয় কবিতা গ্রন্থ মাদি পর্ব যখন বের হয়, তখন বিখ্যাত চিত্রশিল্পী সমর মজুমদার তিনি মাদি পর্বের যে 4টি কাণ্ড ছিল, 4টি কাণ্ডের জন্য তিনি সিরিজ পেন্টিং করে দিয়েছেন এবং একটি প্রচ্ছদ করে দিয়েছেন। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যখন ডোম করব, তখনও আমি ডোমটাকে নিয়ে এটা করব। তো ডোমটা নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, তখন চিন্তা করলাম যে আমি শুধু জাতীয় পরিসরেই নয়, আমি বৃহৎ পরিসরে কাজ করব, অর্থাৎ টোটাল মানব সভ্যতার জন্য এটা কাজ করব। কারণ মৃত্যু এবং মৃতদেহ সকল মানব সভ্যতার জন্যই সত্য, সবার জন্যই সত্য। সুতরাং সেক্ষেত্রে আমি কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন দেশের পেন্টিংগুলো আমি নিয়েছি, এবং কিছু পেন্টিং এখান থেকেই করা হয়েছে। আর এটার জন্য আমাদের সহযোগিতা করেছেন বিখ্যাত আর্টিস্ট সমরজিৎ রায় চৌধুরী। আর প্রচ্ছদ এঁকেছেন কেতি ক্লোই, একজন জার্মান পেইন্টার, যিনি পৃথিবীতে প্রথম মৃতদেহ নিয়ে পেন্টিং নিয়ে কাজ করেছেন, এবং তিনি জীবনের শেষ পর্যন্ত মানুষের ডেড বডি নিয়ে পেন্টিং করেছেন। এবং তারই একটি পেন্টিং, সময়টা কখন? ওনার সময় 19বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে মাঝামাঝি সময়। ওনার একটা পেন্টিং আছে মাদার উইথ ডেড চাইল্ড অন 903, সেটা দিয়েই আমাদের পেন্টিংটাকে নিয়ে অবলম্বনে আমাদের প্রচ্ছদ করেছেন আমাদের বন্ধু শিল্পী আউব আল আমিন। আর যেমন বইটি যখন বের মানে আপনি এক মলাট উল্টাবেন, আমাদের ফ্লাপের বাম পাশে যিশুর মৃতদেহ রাখা হয়েছে, তার একটি পেন্টিং। অর্থাৎ আমরা যিশুর মৃতদেহ দিয়ে শুরু করলাম। অর্থাৎ বলতে চাচ্ছি যে তিনি এই মানব সভ্যতাকে দেখিয়েছেন মৃত্যুর মধ্যে দিয়ে, তিনি তার ধর্মকে প্রচার করেছেন। এবং সেখান থেকে শুরু করে 3টি পর্বে বেশ কিছু পেন্টিং, 3টি করে পেন্টিং আছে, এবং অর্থাৎ ভিতরে আছে 9টি পেন্টিং, এবং তার প্রত্যেকটা পেন্টিংয়ের বর্ণনা আছে পেন্টিং সূত্রে। যেমন এখানে একজন পেরুভিয়ান পুরুষের মৃতদেহ আছে, যেটা খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে 1300 অব্দ। এই পেন্টিংগুলো কি বিভিন্ন পেইন্টারদের আঁকা? বিভিন্ন পেইন্টারদের আঁকা, এবং দুটো ফটোগ্রাফও আছে। সেটা আমি বলছি। ফটোগ্রাফটা হলো মরবিড অ্যানাটমির একটি ফটোগ্রাফ, অর্থাৎ যখন পৃথিবীতে ডাক্তাররা মানবদেহ ব্যবচ্ছেদ করা শুরু করলেন যে কোথায় কি কি লুকে আছে, তখন তারা মৃতদেহ নিয়ে এই চর্চাটা করতেন। তার একটি ব্যবচ্ছেদ আছে, মরবিড অ্যানাটমি বলা হয় তার একটি। আর আছে হলো আমাদের সতীদাহ প্রথা, একই সঙ্গে আছে হলো মানুষের জন্ম মৃত্যুর সাথে মৃতদেহের সম্পর্কের একটি পেন্টিং। এরকম বিভিন্ন পেন্টিংগুলো আছে, যেগুলো হয়তো বা আপনারা বই বের হলে আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা খলিল জিবরানের বইয়ে আমরা দেখতাম যে বইয়ের ভিতরে পেইন্টিং, তো যে কবিতার বইয়ে পেইন্টিং, আমাদের বাংলাদেশে ছড়ার বইয়ে পেইন্টিং থাকে, কবিতার বইয়ে যে পেইন্টিং এর ব্যাপারটা, এইটা খুব
খুব একটা আমাদের বাংলাদেশে না। তো এই ব্যাপারটা চিন্তাটা কোত্থেকে আসলো? এইটার ব্যাপারটা আপনি কবিতার বই পেন্টিং বাংলা ভাষায় সবচেয়ে গভীরভাবে তৈরি হয়েছে হলো রামায়ণ এবং মহাভারতে। রামায়ণ এবং মহাভারতে তারা পেন্টিং করে 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 এটাকে মানে সচিত্রকরণ যেটাকে বলা হয় এটা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কবিতায় করা হয়েছে, কিন্তু সেগুলো সরাসরি পেন্টিং নয়, সেটা হলো একটি কবিতার পাশে কোনো কিছু এঁকে দেওয়া, স্কেচ ধরনের কিছু। কিন্তু আমারটা এমন নয়, আমারটা এমন সেটা হলো ভিতরে কেটে লাগিয়ে দেওয়া এটা পেন্টিং, যেটা এই বইটার সাথে এই কবিতার সাথে সম্পর্কিত। আচ্ছা। তো গিরিশ ভাই, ডোম আসতেছে, এটা এখনো তো মনে হয় আসে নাই, মেলায় আসে নাই। মেলা আশা করা যাচ্ছে আমরা 12 তারিখের ভিতরে নিয়ে আসবো। আচ্ছা, তো মেলায় গেছেন? এর ভিতরে মেলায় হ্যাঁ 2বার গিয়েছি। তো মেলায় এবার কেমন দেখতেছেন? মেলার বিষয়ে একটু আলোচনা করি। কেমন দেখলেন? দেখুন, ক্লাসিক শিল্পের জন্য মেলাটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না। আচ্ছা, এটা আপনি মেলাটাকে তাহলে কিভাবে দেখেন? মেলাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ এখানে যদি মেলা না হতো, আমার ধারণা 90% বই, বলছি যে বইগুলো খুব ভালো বই নয় বা সন্তোষজনক বই নয়, সেই বইগুলো প্রকাশ হতো না। পৃথিবীর অনেক ভাষা অনেক দেশে মেলা হয় না, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কপি বই বিক্রি হয়। সুতরাং মেলা হয়েছে বিদায় আমাদের অনেক বই বিক্রি হয়, ব্যাপারটা এমন নয়। কিন্তু মেলা একটা উৎসব, আমরা একসঙ্গে মিশতে পারি, আমরা দেখা করতে পারি। আমার কাছে এটা একটা উৎসব মনে হয়। আর সেই উৎসব যদি বই নিয়ে হয় তাহলে সেটা তো আনন্দেরই ব্যাপার। আমাদের মতো দেশের উন্নত বিশ্বতে বই বিক্রি হয়, আমাদের মতো দেশে পাঠক তৈরির ক্ষেত্রে এই মেলার বিশেষ অবদান আছে কিনা আপনার এরকম মনে হয়? খুব বিশেষ অবদান নেই। তাহলে আমাদের লেখকেরা শুধু মেলা উপলক্ষেই বই বের করে কেন? এটাই তো একটা ব্যর্থতা। অর্থাৎ আমরা মেলা উপলক্ষে বই বের করি এই কারণে আমরা ভালো লিখতে পারি না। মেলা আসলে হয়তো বা তারা এগুলো কি ক্রয় করবে। তো মেলায় একটু ভিন্ন একটা প্রসঙ্গে একটু আলাপ করি, সেটা হলো যে আমরা এবার মেলায় দেখলাম যে একটা সেন্সর করা হয়েছে যে কোন বইয়ে অশ্লীলতা আছে বা নাই, এই ব্যাপারগুলা দেখনদারি করা। তারপরে সেইটার জন্য আমরা দেখছি যে একটা লিটল ম্যাগে প্রতিবাদ করছে, সেটা স্টলটা উঠায় দেওয়া হয়েছে। তাদের প্রতিবাদটা খুব নিরীহ ছিল। তো এই ব্যাপারে আপনি আসলে কিভাবে এই জিনিসটা দেখতেছেন? অশ্লীল বিষয়টা হলো শিল্পের অশ্লীল কি সেটা আগে বুঝতে হবে। আমি একটি ভালো জিনিসকে যখন অশ্লীল বলবো, তখন ওই ভালো জিনিসটি অশ্লীল নয়, অশ্লীল আমার মনোভাব, আমার দৃষ্টিভঙ্গি। যে প্রশাসনিক ব্যাপারে অশ্লীলতা প্রসঙ্গ তোলা হয়েছে, তারা যদি বেগম রোকেয়ার বইটি পাঠ করেন এবং অনুধাবন করেন, আসলে অশ্লীলতা তার দৃষ্টিভঙ্গির মাঝে থাকে, কোনো লেখার মাঝে অশ্লীলতা থাকে না। আর স্টল ভাঙার প্রসঙ্গে আমি বিস্তারিত কিছু জানি না, তবে যদি ভেঙে থাকে তাহলে তার আমরা প্রতিবাদ করছি, এবং এই শুধু প্রতিবাদই করছি না, আমি একই সঙ্গে আমার অবজ্ঞা প্রদর্শন করছি। বাংলা একাডেমির ব্যাপারে আমাদের বর্তমানের তরুণ লেখকেরা অনেক সময় অনেক ক্ষোভ প্রকাশ করে যে এটা একাডেমি হিসেবে তার জাতীয় দায়িত্ব পালন করতেছে না। আপনি কি এই ব্যাপারে কোনো কিছু বলবেন? দেখেন, বাংলা একাডেমির তো দায়িত্ব নয় এই বইমেলা করার। তারা কেন বইমেলা করবে? তাদের কাজও নয়, কিন্তু তারা কেন করে? অর্থাৎ তাদের এখানে অর্থনৈতিক একটি স্বার্থ আছে আমার ধারণা। এই অর্থনৈতিক স্বার্থের কারণে তারা এই মেলা করে থাকেন। কিন্তু বাংলা একাডেমির উচিত না তাদের এই মেলা কমিটিতে থাকা, কারণ এটা কমিটি আয়তা হবে। যেমন কলকাতা মানে আন্তর্জাতিক বইমেলা হয়, সেটা কিন্তু কলকাতা একাডেমি করে না। আপনার ফ্রাঙ্কফুর্ট বইমেলা হয়, সেখানে ফ্রাঙ্কফুর্টের একাডেমি করে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে বইমেলাগুলো হয় সেখানে কিন্তু তার একাডেমি করে না। এটা অন্য আয়োজন, অন্যভাবে হতে পারে, তাদের কাজগুলো ভিন্ন। তো বাংলা একাডেমি হয়তো তাদের কাজগুলো সঠিক এবং সফলভাবে করতে পারছে না, তারা এটা করছে, এটার মাঝে আনন্দ খুঁজে পায়, তাই করে। কিন্তু এটা আমি পজিটিভ হিসাবে দেখি না। তো আমরা কবি গিরিশ গৈরিকের সাথে কথা বললাম তার তৃতীয় কাব্যগ্রন্থ ডোম নিয়ে। ডোম আসবে হলো 12 তারিখের ভিতরে, 12 তারিখের ভিতরে আসবে। এটা আসবে বেহুলা বাংলা থেকে, কবি গিরিশ গৈরিকের তৃতীয় গ্রন্থ। এবং আমরা কবি গিরিশ গৈরিকের এই গ্রন্থের সফলতা কামনা করি, এবং কালকুটকে এই গ্রন্থের ব্যাপারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ গিরিশ ভাই। ধন্যবাদ।